নমস্কার, সুপ্রভাত। আমি প্রবীর বিশ্বাস শুরু করছি এনকে ডিজিটালের প্রভাতী অনুষ্ঠান থার্ড আই। আমরা যখন সবাই উদগ্রীব হয়ে আছি, বিশেষ করে সাংবাদিক মহলে যারা দিলীপ ঘোষের আশেপাশে থাকেন, তারা সকলেই উদগ্রীব হয়ে আছেন। দিলীপ ঘোষ কি রাজনৈতিক সন্ন্যাস নিলেন, নাকি তৃণমূলে যাচ্ছেন, নাকি বিজেপিতেই আছেন, নাকি আবার আরএসএস করতে শুরু করবেন, কি করবেন দিলীপ ঘোষ, এই নিয়ে কৌতূহল যখন তুঙ্গে, তখন হঠাৎ একটা খবর এলো দিল্লি থেকে খবর এলো এটাই, যে দিলীপ ঘোষকে আবার স্বমহিমায় ফিরে আসার জন্য বাংলারই বেশ কিছু বিধায়ক, বেশ কিছু এমপি, সাংসদ এবং বেশ কিছু কার্যকর্তা তারা কিন্তু দিল্লির দরবারে আর্জি জানিয়েছেন এই কারণেই, তারা বুঝতে পারছেন যে পশ্চিমবাংলা ক্ষমতা দখলের যে স্বপ্ন, সেটা শুভেন্দু অধিকারীর হাতে যদি ব্যাটন থাকে তাহলে সেটা স্বপ্নই রয়ে যাবে। তারা বিলক্ষণ বুঝতে পারছেন শুভেন্দু অধিকারীর অতিরিক্ত সনাতনী সনাতনী করাটা মিসফায়ার করছে, ব্যাকফায়ার করছে। হিন্দুরাও এই অতিরিক্ত সনাতনী বিষয়টা কোনোভাবে মেনে নিচ্ছেন না। আসলে অতিরিক্ত কোনো কিছুই ভালো না। একটা পরিমিত পরিমাণে সবকিছুই যদি করা যায় তাহলে সেটা ভালো। তিনি যদি সর্বধর্ম সমন্বয়ের কথা বলতেন একরকম হতো, তিনি যদি শুধু হিন্দুদের কথা বলতেন একরকম হতো। তিনি মুসলিম বিদ্বেষও করছেন। হিন্দুদের প্রশংসা করতে গিয়ে বা হিন্দুদের কথা বলতে গিয়ে মুসলমানদের বিদ্বেষ করা, মুসলমানদের প্রতি কুকথা বলা, এটা কোনো হিন্দুই, পশ্চিমবাংলার কোনো হিন্দুই সেভাবে মেনে নিতে পারছে না। দেখুন, বিজেপির হাতে যে 38-38.5% ভোট আছে, একটি সর্বভারতীয় সমীক্ষা তারা করেছেন যে এইবার নির্বাচন হলে তৃণমূল পাবে 46% ভোট আর বিজেপি পাবে 40% ভোট, অর্থাৎ 6% ভোটের তফাৎ থাকবে। এই 6% ভোটের তফাৎ মানে আপনি ভাবছেন মাত্র তো 6% ভোটের তফাৎ, তাদের একদম গায়ে গায়ে চলে যাবে না। যদি 6%-এরও তফাৎ থাকে, সর্বভারতীয় যে সংস্থাটি সমীক্ষা করেছে তাদের কথা অনুযায়ী যদি 6% ভোটেরও যদি তফাৎ থাকে, তাহলেও কিন্তু বিজেপি 50-এর গোড়াতেও যাচ্ছে না, এরকম একটা পরিস্থিতি আছে। নির্বাচনে 1% ভোট অর্ধেক 8% ভোট পর্যন্ত বিরাট বড় ফারাক করে দেয়, সেখানে 6% অনেক বড় ব্যাপার। এটা তো গেল সর্বভারতীয় সমীক্ষকদের কথা। আমরাও তো সমীক্ষা করছি, আমাদের সমীক্ষায় উঠে আসছে আরো অনেক তথ্য। সে তথ্যগুলো ধীরে ধীরে আমরা আপনাদের কাছে নিয়ে আসছি, জেলা ধরে ধরে নিয়ে আসছি, এলাকা ধরে ধরে নিয়ে আসছি। সামগ্রিক চিত্রটা এখনো আমাদের হাতে নেই। সারা পশ্চিমবাংলায় কি হবে এখনো আমাদের হাতে নেই, কারণ আমাদের কাজ চলছে। আমরা যতটুকু কাজ করেছি, ধরুন অর্ধেকটা পশ্চিমবাংলা আমরা অলরেডি করে ফেলেছি। এই অর্ধেকটা পশ্চিমবাংলা করার পর আমরা যেখানে বিজেপির দুর্গ বলে পরিচিত জায়গাগুলো, সেই জায়গাগুলো থেকেও কিন্তু বিজেপির বিরুদ্ধে নেগেটিভ খবর পাচ্ছি। অর্থাৎ ধরুন উত্তরবঙ্গ, কোচবিহারটা বাদ দিন, আমরা এখনো কোচবিহার শুরু করিনি, কোচবিহার বাদে উত্তরবঙ্গ, সেখানে কিন্তু বিজেপির বিরুদ্ধে একটা বিরাট ঢেউ উঠেছে। কেন উঠেছে? এই যে দীর্ঘ 12-13 বছর তারা ক্ষমতায় আছেন, 12 বছরের কাছাকাছি, এই ক্ষমতায় থাকার পরেও উত্তরবঙ্গের মানুষের জন্য সেভাবে কিছুই করা হয়নি। দেখুন, চেনাব ব্রিজ হচ্ছে, সব হচ্ছে, যা কিছু হচ্ছে সবটাই কিন্তু মানে উত্তর ভারতে এবং পশ্চিম ভারতে। ডেভেলপমেন্টের কাজ পূর্ব ভারতে, বিশেষ করে পশ্চিমবঙ্গে কিছুই হয়নি। সেই কারণে পশ্চিমবঙ্গ কি পেয়েছে তার রিপোর্ট কার্ড নিয়ে সুকান্ত মজুমদার বসবেন বলেছে। তার রিপোর্ট কার্ড নিয়ে মানুষের কাছে যাবেন যে পশ্চিমবঙ্গ সরকারকে ভারত সরকার কি কি দিয়েছে, পশ্চিমবঙ্গ সরকারকে না, পশ্চিমবঙ্গের মানুষকে। তো এইটা যদি হিসাব করতে বসেন, আপনি হিসাব করে দেখুন কেন্দ্রীয় সরকারের প্রকল্প থেকে আপনি কি কি সুবিধে পেয়েছেন, কটা সুবিধে পেয়েছেন, আর রাজ্য সরকারের প্রকল্প থেকে আপনি কটা সুবিধে পেয়েছেন, তাহলে তফাৎটা আপনি বুঝে যাবেন। অনেক প্রকল্প আছে যেগুলো টাকা সরাসরি মানুষের কাছে পৌঁছয় না, যেগুলো সরকারের মাধ্যমে হয়। কেন্দ্রীয় সরকার সে কথা বলবে, নিশ্চয়ই সে কথা বলবে। যেমন ধরুন প্রধানমন্ত্রী আবাস যোজনা। প্রধানমন্ত্রী আবাস যোজনায় পশ্চিমবঙ্গের মানুষ, বেশ কিছু মানুষ বাড়ি পেয়েছেন এবং পশ্চিমবঙ্গের মানুষ বেশ কিছু উপকৃত হয়েছে। কিন্তু এইটা সুকান্ত মজুমদারেরা নিশ্চয়ই তাদের যা শ্বেতপত্র আনবেন তাতে নিশ্চয়ই উল্লেখ করবেন এই আবাস যোজনার প্রতি 100 টাকায় 40 টাকা পশ্চিমবঙ্গ সরকারই দেয়। অর্থাৎ এটা একা কেন্দ্রীয় সরকার দেয় না, যে কেন্দ্রীয় সরকারি প্রকল্প বলে চালানো হয় যা কিছু, তার 40% টাকা রাজ্য সরকারকেই দিতে হয়। এবং রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের, যেমন ধরুন আয়ুষ্মান ভারত প্রকল্প, আয়ুষ্মান ভারত পশ্চিমবঙ্গ সরকার গ্রহণ করেনি। এখানে বলা হচ্ছে যে গরিব মানুষকে উপকার করতে চেয়েছিলাম আমরা, তাই দেওয়া হয়নি। দেখুন, আয়ুষ্মান প্রকল্পের অনেক আগে থেকেই স্বাস্থ্যসাথী আছে এখানে, একই প্রকল্প।
আয়ুষ্মান প্রকল্প 5 লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্য বীমা পাওয়া যায়, আবার স্বাস্থ্য সাথীতেও পাওয়া যায়। পশ্চিমবঙ্গ সরকার স্বাস্থ্য সাথীতে 100% টাকা দিচ্ছে, সেখানে কেন্দ্রীয় সরকারের কোনো স্টেক নেই, কোনো সেখানে অংশগ্রহণ নেই। কিন্তু স্বাস্থ্য সাথীর সাথে সাথে যদি এই প্রকল্পও চালু করা হতো আয়ুষ্মান ভারত, তাহলে পশ্চিমবঙ্গ সরকারকে স্বাস্থ্য সাথীর 100 টাকা তো দিতেই হতো 100%। আবার যে কেন্দ্রীয় সরকারি প্রকল্প আয়ুষ্মান ভারত, তাতেও 40% দিতে হতো, অর্থাৎ 140% দিতে হতো। সেটা না করে পশ্চিমবঙ্গ সরকার তাদের নিজস্ব প্রকল্প 100% স্বাস্থ্যসাথী সেটা তারা চালু রেখেছে এবং বহু মানুষ উপকৃত হচ্ছে। আর স্বাস্থ্যসাথীর সাথে আয়ুষ্মান ভারতের বেসিক ফারাক হচ্ছে যে স্বাস্থ্যসাথী সবার জন্য, ধনী দরিদ্র মানে প্রত্যেকের জন্য, জাত ধর্ম নির্বিশেষে। আর আয়ুষ্মান ভারতের যে প্রকল্প সেটা হচ্ছে নির্দিষ্ট কিছু মানুষের জন্য। বাড়িতে পাকা বাড়ি থাকলে পাবেন না, বাড়িতে মোটরসাইকেল থাকলে পাবেন না, এরকম বিভিন্ন রকম অপশন আছে যেগুলো থাকলে আপনি এই আয়ুষ্মান ভারতের সুবিধাই পাবেন না। মমতা বন্দ্যোপাধ্যায়ের সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হচ্ছে তিনি কোনো বিধিনিষেধ রাখেননি কোনো প্রকল্পের ক্ষেত্রে, সকলেই সেটা গ্রহণের যোগ্য। এবার আসছি দিলীপ ঘোষের প্রত্যাবর্তনে শুভেন্দুর কপালে ভাঁজ কেন, দুশ্চিন্তায় কেন শুভেন্দু? এই যে বেশ কিছু সাংসদ, বেশ কিছু বিধায়ক এবং বেশ কিছু কার্যকর্তা তারা দিল্লির দরবারে আর্জি জানিয়েছেন যে দিলীপ ঘোষকে স্বমহিমায় ফেরানো হোক। দিল্লির নেতাদের পক্ষে পশ্চিমবঙ্গকে চেনা বোঝা এটা সম্ভবই না, সারা ভারতবর্ষ তাদের দেখতে হয়। আর তাছাড়া তারা যে রাজ্য থেকে বেড়ে উঠেছেন, উঠে এসেছেন, সবটাই গোবলায়, সেখানে সবটাই গরু ওরিয়েন্টেড। সেই রকম একটা রাজ্যে দাঁড়িয়ে রবীন্দ্রনাথ, নজরুল, মাদার টেরেসার, মাইকেল মধুসূদনের যে পশ্চিমবঙ্গ, সেটাকে বোঝা ওই ব্যবসায়ীদের পক্ষে সম্ভব না। তারা হয়তো টাকাটা ভালো বোঝেন, কিন্তু পশ্চিমবাংলার সংস্কৃতি, পশ্চিমবাংলার যে কৃষ্টি, সেটা তারা বোঝেন না। ফলে তারা দেখেন কি এই রাজ্যের লোকেদের চোখ দিয়ে। এই রাজ্যের লোকেদের চোখ কি আগে দেখতে রাহুল সিনহার চোখ দিয়ে, তারপরে কিছুদিন দেখেছেন তথাগত রায়ের চোখ দিয়ে, কিছুদিন দেখেছেন দিলীপ ঘোষের চোখ দিয়ে, তারপরে তারা দেখতে শুরু করলেন শুভেন্দু অধিকারীর চোখ দিয়ে। কেন শুভেন্দু অধিকারী? কারণ শুভেন্দু অধিকারী একমাত্র ব্যক্তি যিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাতে সক্ষম হয়েছেন। এটা তিনি বারবার বেশ ঢাক পিটিয়ে বলেন যে আমি পেরেছি মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাতে, কিন্তু সেটা এখনো বিচারাধীন। সেই কথাটা তিনি বলেন না যে তিনি আদৌ হারিয়েছেন নাকি মমতা বন্দ্যোপাধ্যায় তাকে জোর করে হারানো হয়েছে, এটা এখনো বিচারাধীন আছে। ফলে তিনি গায়ের জোরে যতই বলুন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি হারিয়েছেন 2000-এরও কম ভোটে, বলেছিলেন 50,000 ভোটে হারাবো, তা না হলে নাকি রাজনীতি ছেড়ে দেবো। এখন আবার বলছেন 26-এ তৃণমূলকে হারাবো, তা না হলে রাজনীতি ছেড়ে দেবো। যাই হোক, তিনি কতবার রাজনীতি ছাড়বেন, কতবার ধরবেন, সেটা তার ব্যাপার। কিন্তু শুভেন্দু অধিকারী কেন? কারণ ওই যে মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি হারিয়েছেন, ওই সাম দাম দণ্ড ভেদ সব কিছু ব্যবহার করে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছেন। ফলে বিজেপির কেন্দ্রীয় নেতাদের ধারণা হয়েছে যে শুভেন্দুই পারবে মমতা বন্দ্যোপাধ্যায়কে টাইট দিতে। কিন্তু বিজেপির নেতারা এটা বোঝেননি, কেন্দ্রীয় নেতৃত্ব, যেটা আসামের সাথে পশ্চিমবাংলার মূল ফারাক, যে পশ্চিমবঙ্গটায় কিন্তু একজন মমতা বন্দ্যোপাধ্যায় আছে, যিনি ফুটপাতে দুধ বিক্রি করতে করতে আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছেন। এরকম একজন স্ট্রিট ফাইটার আছেন পশ্চিমবঙ্গে, যেটা অন্য কোনো রাজ্যে নেই। যে মানুষটাকে পশ্চিমবঙ্গের অর্ধেক মানুষ আস্থা রাখেন, যে মানুষটার উপর পশ্চিমবঙ্গের অর্ধেক মানুষ ভরসা করে, সেই মানুষটার বদলে শুভেন্দু অধিকারীকে কত শতাংশ মানুষ ভরসা করে, শুভেন্দুর কথায় কত শতাংশ মানুষ বিশ্বাস করে, এই তুল্যমূল্য বিচারটা কিন্তু বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব করেন। ফলে যা হবার তাই হচ্ছে। কি হচ্ছে, আগামী দিনে কি হতে চলেছে, সবটাই বলবো ছোট্ট একটা বিরতির পর। জয়গুরু রত্নভান্ডার জ্যোতিষ সীমা, এখানে গোল্ড মেডেলিস্ট জ্যোতিষী বসেন। হাই কোয়ালিটির আসল গ্রহরত্ন সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায়। স্থান বেলঘড়িয়া রানী পার্ক, বটতলা, 2 নম্বর রেলগেটের নিকটে। 9681345722 এবং 9007778922। Found Kolkata's first ever sweet shop serving so unique items like Dab Malai Curry, Motichur Truffle, Gajor Borfi, Dab Kalakand, and I had to try them. শুধু তাই নয়, শক্তিগড়ের ল্যাংচা, বর্ধমানের সীতাভোগ, মালদার পোস্তকদম, বহরমপুরের ছানা বড়া, এগুলো সবকিছু খেতে হলে আর এত দূরে যেতে হবে না। সুন্দরিনী ন্যাচারালসে পেয়ে যাবে পশ্চিমবঙ্গের বিখ্যাত 10টা জেলার মিষ্টি অল আন্ডার দ্য সেম রুফ।
এদের বেস্ট সেলার্স কচি ডাবের শাঁস দিয়ে বানানো ডাব মালাইকারি আর কলা পাতায় মোড়া গুড়ের সন্দেশ পাতুরি আর মাস্ট ট্রাই। ফিল্ম বিরতির পর আপনারা দেখছেন এনকে ডিজিটালের প্রভাতী সম্প্রচার থার্ড আই। আমরা আলোচনা করছিলাম যে দিলীপ ঘোষ ফিরে এলে আসার কথায় শুভেন্দু কেন আতঙ্কিত। আতঙ্কিত একটাই কারণে, শুভেন্দুর অনেকগুলো মানে সমস্যা রয়েছে। প্রথম সমস্যা, আমি পটাশিয়াম সোডিয়ামের কথা বলবো না। প্রথম সমস্যা হচ্ছে শুভেন্দু অত্যন্ত অসহিষ্ণু রাজনীতিবিদ। তিনি বিরোধী দলের নেতাদের সহ্য করতে পারেন না, তার কোনো বিরুদ্ধ মত তিনি সহ্য করতে পারেন না। তার বিরুদ্ধে মানে তার মনের মতো প্রশ্ন না করলে সাংবাদিকদের চটিচাটা বলে দেন, কাউকে শুয়োরের বাচ্চা বলছেন, কাউকে জুতো তুলে দেখাচ্ছেন। এই রকম একজন অসহিষ্ণু মানুষের ওপর বাংলার মানুষ ভরসা করতে পারছে না। এই অসহিষ্ণুতা কেন হয়? অসহিষ্ণুতা হয় হতাশা থেকে। হতাশা মানে এই যে তার দীর্ঘদিন ধরে লালিত পালিত একটা স্বপ্ন পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী হবেন, সেই স্বপ্ন ধীরে ধীরে ফিকে হয়ে যেতে চলেছে। এবং এই ফিকে হয়ে যাওয়ার সাথে সাথে তার যে মানে কোঅপারেটিভ ব্যাংকের মানে পূর্ব মেদিনীপুরের কোঅপারেটিভ ব্যাংকগুলোর ওপর তার যে আধিপত্য, সেটা কিন্তু একেবারেই আর নেই। তিনি যেসব ব্যাংকের মাধ্যমে লেনদেন করতেন, যেসব ব্যাংকে তিনি লোকজন ঢুকিয়েছিলেন নিজে, যেসব ব্যাংকের মাধ্যমে তিনি অনৈতিকভাবে লোন টোন পাইয়ে দিয়েছিলেন, সেগুলোর এবার কিন্তু ইভালুয়েশন হচ্ছে। সেগুলো এবার কিন্তু পরীক্ষা করে দেখা হচ্ছে যে তিনি কতটা ঠিকঠাক কাজ করেছিলেন। এই যে পরীক্ষা করে দেখা হচ্ছে, এই খবর শুভেন্দুর কাছেও আছে। ফলে তিনি বেশ খানিকটা অপ্রকৃতস্থের মতন আচরণ শুরু করেছেন। এক তো পশ্চিমবাংলায় বিজেপির বিস্তার ঘটছে না, বুথে বুথে লোক নেই। কিছু হুজুগ আছে, কিছু তৃণমূল বিরোধী ভোট আছে, সেটা বামেদের কাছ থেকে হোক বা অন্য জায়গা থেকে হোক, সেই তৃণমূল বিরোধী ভোটটা নিয়ে 38% কাছাকাছি পৌঁছেছে। কিন্তু এই 38% বিজেপির সর্বোচ্চ ভোট। এটা জেনে রাখুন, এই 38.3 বোধ হয়। তো এই 38-38.5% ভোট বিজেপির হচ্ছে সর্বোচ্চ ভোট। এরপরে বিজেপির এগোনোর আর জায়গা নেই। কারণ একটাই, নতুন ছেলে মেয়েরা বিজেপিকে ভরসা করছে না। যারা নতুন রাজনীতি করতে আসছেন, অল্প বয়সী ছেলে মেয়ে, তারা বিজেপির ওপর ভরসা করতে পারছেন না। কারণ এই শুভেন্দুর এই ধরুন আমি বলবো এটাকে উন্মত্ততা, বা আপনি যাই বলুন, বাংলা একদম গোদা বাংলায় পাগলামি বলতে পারেন। এই সব কারণে মানুষ ভরসা করতে পারছে না। অল্প বয়সী ছেলে মেয়েরা তারা রিলেট করতে পারছেন না একজন 50-এর কোঠা পেরিয়ে যাওয়া নেতার উপরে। তারা বরং রিলেট করেন তৃণমূলের যারা অল্প বয়সী নেতা তাদের সাথে। ধরুন অর্ক সাহা, দেবাংশু ভট্টাচার্য, সুদীপ রাহা, এই যে অল্প বয়সী ছেলে মেয়েদের টিমটা তৃণমূলের আছে, এই টিমটা কিন্তু কলেজে কলেজে পৌঁছে যাচ্ছে, বিভিন্ন গ্রামে গ্রামে পৌঁছে যাচ্ছে। তাদের সাথে তারা রিলেট করতে পারছে, কিন্তু শুভেন্দুর সাথে রিলেট করতে পারে না। আপনি বলবেন শুভেন্দুর কাছে শঙ্কুদেব পান্ডা আছে, শঙ্কুদেব পান্ডাও কিন্তু 40 তিনিও প্রায় মানে যৌবন পার করতে চলেছেন। তো ফলে বিজেপিতে এমন কোনো লোক নেই যিনি অল্প বয়সী ছেলে মেয়েদের চোখের মণি হয়ে উঠবেন। মনে করে দেখুন, যখন তৃণমূল কংগ্রেস গঠিত হয় 1998 সালে যখন তৃণমূল গঠিত হয়, তখন পশ্চিমবাংলার বাম বিরোধী যুবদের কাছে তৃণমূল কংগ্রেস নেত্রী মানে বর্তমানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন একদম চোখের মণি, বাম বিরোধী জনতার কাছে, ইয়াং ছেলে মেয়েদের কাছেও, এবং অন্যান্য যারা মানে বয়স্ক লোক ছিলেন তাদের কাছেও। কারণ তার সেই লড়াকু ইমেজ। তিনি স্ট্রিট ফাইটার, লড়েছেন। তিনি আদালতে গিয়ে লড়েননি, তিনি টেলিভিশন ক্যামেরার সামনে লড়েননি। তিনি রীতিমতো রাস্তায় ধর্ণা দিয়েছেন, অনশন করেছেন, তিনি মিছিল করেছেন, মিটিং করেছেন। শুভেন্দুর মতন শুধু আদালত নির্ভর আর টেলিভিশন নির্ভর হননি। ফলে তার গ্রহণযোগ্যতা যা ছিল, শুভেন্দুর গ্রহণযোগ্যতা পশ্চিমবাংলায় তার 1/10 নেই। এর ফলে যেটা মানে বিজেপি ভেবেছিল যে শুভেন্দুই পারবে বিজেপিকে ক্ষমতায় আনতে পশ্চিমবাংলায়, শুভেন্দুই পারবে হঠাতে তৃণমূলকে, এই ধারণাটা যেমন কেন্দ্রীয় নেতৃত্বের ভেঙেছে, তেমনি ভেঙেছে বামেদের, সেই বামেদের যারা বিজেপিকে ভোট দিয়েছিল তৃণমূলকে সরাতে। বামেদের একটা বড় অংশ, 22-22.5% ভোট তো বিজেপিতে গিয়েছিল। সেই বড় অংশের মধ্যে অন্তত 7% বামপন্থীরা, আমরা তো সমীক্ষা করছি, খবর পাচ্ছি, 7-8% বামেরা তারা ভাবছেন যে তারা শুভেন্দুর ভরসায় বিজেপিকে এগিয়ে নিতে পারবে শুভেন্দু, এইটা তারা ভরসা করছেন না।
শুভেন্দুর ভরসায় চলা যাবে না, এটা তারা পরিষ্কার ভাবছেন। ফলে শুভেন্দু বলছেন আমার 5-6 শতাংশ ভোট বাড়ালেই, হিন্দু ভোট বাড়লেই তারা ক্ষমতায় চলে আসবেন, কিন্তু শুভেন্দু এটা ভাবছেন না 7-8 শতাংশ ভোট তার থেকে কমে যেতে চলেছে, যে ভোটটা বামপন্থীদের কাছ থেকে এসেছিল। ফলে বামপন্থীদের এখন মূল আক্রমণের লক্ষ্য হয়েছে বিজেপি, আর বিজেপিরও মূল আক্রমণের লক্ষ্য হচ্ছে তৃণমূল। মুশকিলটা হচ্ছে বামেরা যে তলায় তলায় বিজেপির পায়ের তলার মাটি কেড়ে নিচ্ছে, এই দিকে নজর নেই কারোর। তারা ভাবছেন 38% আমার ফিক্স ভোট তো আছেই, এরপরে যদি 5-6 শতাংশ বাড়ানো যায় তাহলেই তো মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে দেওয়া যাবে। ব্যাপারটা এত সহজ নয়, ব্যাপারটা এত সহজ তো নয়, ব্যাপারটা অনেক কঠিন। কঠিন এই কারণে বলছি যে 5-6 শতাংশ ভোট বাড়াতে গিয়ে 8 শতাংশ ভোট বিজেপি খোয়াতে চলেছে, এই দিকে বিজেপির কারুর নজর নেই। এবং বামপন্থীদের আগামী নির্বাচনে উল্লেখযোগ্য ভাবে ফল ভালো হবে। তারা কটা সিট পাবে না পাবে সেটা আলাদা ব্যাপার, কিন্তু এটা নিশ্চিতভাবে বলা যায় আগের বারের তুলনায় বামপন্থীরা কিন্তু ভালো ফল করবে, এটার মধ্যে কোনো ভুল নেই। বহু মানুষ যারা বিজেপিতে চলে গিয়েছিলেন তারা বামপন্থায় ফিরছেন, বামপন্থীদের মিছিল মিটিংয়ে ভিড় হচ্ছে, লোকজন বাড়ছে। এইটা কিন্তু শুভেন্দুর কাছে লক্ষ্য করার মতন বিষয়, তিনি সেটা লক্ষ্য করছেন না বা করতে চাইছেন না। তিনি লক্ষ্য করতে চাইছেন না এই কারণে, তিনি ব্যাপারটাকে এড়িয়ে যাচ্ছেন এই কারণে যাতে কেন্দ্রীয় নেতৃত্ব তাকে ক্ষমতা দিয়ে রাখে। কিন্তু তার দলের মধ্যে থেকেই একটা বড় অংশ, বিধায়কদের একটা অংশ, সাংসদদের একটা অংশ এবং কার্যকর্তাদের একটা অংশ, তারা পৌঁছে গিয়েছেন দিল্লি। তারা দিল্লির দরবারে গিয়ে দাবি করছেন যে দিলীপ ঘোষকে ফেরানো হোক, কারণ দিলীপ ঘোষ হচ্ছেন পশ্চিমবাংলা বিজেপির সবচেয়ে সফলতম সভাপতি। তার নেতৃত্বেই 18টা লোকসভা সিট জিতেছিল বিজেপি, তার নেতৃত্বেই 77টা বিধানসভা সিট জিতেছিল বিজেপি। কিন্তু সিপিএম মার্জনা করবেন, শুভেন্দু আসার পর সেই 77টা সিট কমেছে। শুভেন্দু একচ্ছত্র আধিপত্য পাওয়ার পর নামে হয়তো সুকান্ত মজুমদার সভাপতি, কিন্তু বকলমে তো শুভেন্দুই। এই শুভেন্দু মানে একচ্ছত্র আধিপত্য পাওয়ার পর 18টা লোকসভা সিট থেকে কমে হলো 12টা, 77টা বিধানসভা সিট থেকে কমে এখন বোধহয় 64টা হয়েছে। মানে কমছে, শুভেন্দুর নেতৃত্বে কমছে বিজেপি, আর দিলীপ ঘোষের নেতৃত্বে বিজেপি কিন্তু এগিয়েছিল। 26-এর নির্বাচনে তাহলে কি হবে? 26-এর নির্বাচনে যেটা হবে সেটা আপনাদেরকে এক্ষুনি বলে রাখি। একটা ন্যারেটিভ তৈরির চেষ্টা হচ্ছে হিন্দু মুসলমান হিন্দু মুসলমান, এই ন্যারেটিভের ফাঁদে কিছু লোক পা দিচ্ছে। আবার বলা হবে নাগরিকত্ব দেওয়া হবে মতুয়াদের, আর মতুয়াদের প্রত্যেককে বাড়ি বাড়ি ডেকে ডেকে নাগরিকত্ব দেব ইত্যাদি ইত্যাদি বলা হবে। আবার কেউ নাগরিকত্ব পাবে না। মতুয়ারাও হতাশ, মতুয়াদের মধ্যে হতাশা কাজ করছে যে বারবার আমাদেরকে ভুল বুঝিয়ে ভোট নিয়ে চলে যাচ্ছে, অথচ নাগরিকত্ব দেওয়ার নামগন্ধ নেই, এটা তারাও বলছে। ফলে এই যে মতুয়া ভোটে একটা ধস নামার সম্ভাবনা এবং উত্তরবঙ্গের যে ধস নামার সম্ভাবনা, তারপরে বিজেপির পায়ের তলা থেকে সিপিএম এর যে মাটিটা ছিল সেই মাটিতেও 7-8 শতাংশ ধস নেমে গেছে, যাবে না, গেছে। ফলে আগামী নির্বাচনে বিজেপি 40টা আসন পেয়ে বিরোধী দলনেতার পদ শুভেন্দু রাখতে পারে কিনা সেটা নিয়ে প্রশ্ন চিহ্ন উঠেছে। এবং বিজেপি যদি মানে 50-এর নিচে আসন পায় তাহলে মনে করবেন যে বিজেপি এই রাজ্যে আগামী 50 বছরও ক্ষমতায় আসবে না, 50 বছরেও আসবে না। কারণ বিজেপির প্রতি মানুষের আস্থা কমছে, ধীরে ধীরে বাড়ছে না। একটা সময় বিজেপির 40% ভোট চলে গিয়েছিল, এখন 38% নেমেছে। আর রাজনীতিতে 2% ভোটে অনেক কিছু ওলট পালট হয়। আর আগামী নির্বাচনে বিজেপির এই মুহূর্তের যে অবস্থা, এই মুহূর্তে আজকের দিনে দাঁড়িয়ে এই মঙ্গলবার সকালে আপনাদেরকে বলছি, বিজেপির যে অবস্থা তাতে বিজেপি সেই 38% ভোটও ধরে রাখতে পারবে না, সেটা 32%-এর কাছাকাছি এসে গিয়েছে। 32%-এর কাছাকাছি এসে গিয়েছে। যত দিন যাবে শুভেন্দুর উন্মত্ততা বাড়বে, কথা বাড়বে, নোংরা আচরণ বাড়বে, একটা ডিকটেটরের মতন আচরণ করবে। কারণ তাকে কেউ বিরোধী মানে তার মতের বিরোধী প্রশ্ন করলে সাংবাদিকদের চটিচাটা বলে দিচ্ছেন, যাকে যা নয় বলছেন, যা খুশি তাই বলছেন। ফলে এরকম একটা ডিকটেটরের পাল্লায় পড়ে বিজেপি কিন্তু পশ্চিমবাংলায় এগোতে পারবে না। বিজেপিকে পশ্চিমবাংলায় এগোতে হলে পশ্চিমবাংলার শিল্প সংস্কৃতি এসব বুঝতে হবে, রবীন্দ্রনাথ পড়তে হবে, নজরুল পড়তে হবে, মাদার টেরেসাকে জানতে হবে, মেঘনাদ বধ কাব্য পড়তে হবে,
পড়তে হবে, এইসব জানতে হবে। আর বিজেপিতে পড়াশুনো করার লোকের মানে অভাব প্রচন্ড ভাবে। সবটাই ওই রাম নির্ভর, মোদী নির্ভর। রাম আর মোদী পশ্চিমবাংলার ভোটের বৈতরণী কিছুতেই 26-এ পার করতে পারছে না। এবেলা এ পর্যন্ত। বিকেলবেলা 5টায় প্রবীর প্লাসে আবার আসবো নতুন একটা অনুষ্ঠান নিয়ে। সকলে ভালো থাকবেন। নমস্কার।